আসসালামু আলাইকুম। টার্গারিয়ান টিউটর এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা হচ্ছে বাংলা ব্যাকরণ এর লেকচার 1 শব্দ পার্ট 2 আজকের টপিকে সরাসরি আমরা প্রবেশ করি। তো গত ক্লাসে আমরা হচ্ছে আহ, আমরা হচ্ছে যে শেষ করছিলাম হচ্ছে মৌলিক শব্দ দিয়ে। তো আজকে শুরু করব হচ্ছে আমরা সাধিত শব্দ। ঠিক আছে, শুরু করি আমরা। আচ্ছা, তো এখানে হচ্ছে মূলত এই যে হচ্ছে যে সাধিত শব্দ। তো তো এই যে সাধিত শব্দ, এখানে আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে তো আমরা হচ্ছে বলেই দিয়েছিলাম যে আমাদেরকে কি ডেফিনেশন ভাঙা শিখতে হবে, কারণ সেখান থেকে অবজেক্টিভ চলে আসতে পারে। তাহলে আমরা সাধিত শব্দের ডেফিনেশনটা ভাঙা শুরু করি। তো এখানে আমরা প্রথমে নিব হচ্ছে অর্থসংগতিপূর্ণ এবং ভিন্ন। এই দুইটা শব্দ দেখলেই আমরা হচ্ছে মানে উত্তরে দাগায় দিব হচ্ছে সাধিত শব্দ। ঠিক আছে, এরপর পরের লাইনটা যেটা হচ্ছে যে মৌলিক শব্দ থেকে। ঠিক আছে, মৌলিক শব্দ থেকে মানে সাধিত শব্দ গঠিত হয়, কিন্তু প্রক্রিয়াটা কি? বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়া। এটাও অবজেক্টিভ হিসেবে আসতে পারে। আচ্ছা, এটাকে আমরা লাল না দিয়ে সবুজ দিয়ে দিই। এতটা ইম্পর্টেন্ট তো মনে হচ্ছে না আমার কাছে। বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়া হচ্ছে এখান থেকে আহ, আপনার সাধিত শব্দ গঠিত হতে পারে। এখন মৌলিক শব্দ, মৌলিক শব্দ কখনো আপনার সমাসবদ্ধ হয়ে, কখনো প্রত্যয়, আবার কখনো উপসর্গ যুক্ত হয়েও সাধিত শব্দ গঠিত হয়। এখন আপনার কি কিছু মনে করতেছে প্রথম ক্লাস থেকে? আর যদি মনে না পড়ে তাহলে আমি একটু রিকল করতে সাহায্য করি। দেখেন তো এই স্লাইডটা আপনার মনে পড়ে কিনা। তো এখানে এই যে মৌলিক শব্দ থেকে আমি যে সাধিত শব্দ গঠন করব, এটা গঠনের মূল উপায় কয়টা? ওই যে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ে আসছি যে চারটা, সেই চারটাই এখানে প্রয়োগ করে দিব। এই চারটা মনে রাখারও কিন্তু একটা সুন্দর নেমোনিক্স ছিল। যারা প্রথম ক্লাসটা করেন নাই, প্রথম ক্লাসটা করলে ওখানে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা আরো সামনে আর দিকে আগাই। হ্যাঁ, ক্লাসের পরবর্তী অংশে। তো এর মাধ্যমে আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে কি, আমরা শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগটা শেষ করে দিলাম। এবার আমরা কি আসব? গদুর শব্দ, অতি। অতি দিয়ে কি লিখছিলাম আমরা? অর্থমূলক, মানে অর্থমূলক শ্রেণী বিভাগ। তাহলে
তো এই অর্থমূলক শ্রেণীবিভাগ এটা কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এবারে পরের টপিকটা কি হবে। পরের টপিকটা হবে যৌগিক শব্দ। তাহলে এইটা হচ্ছে যে যৌগিক শব্দের ডেফিনেশন। তো ডেফিনেশনটা আমরা এখানে মেইনলি হচ্ছে কোন জিনিসটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা খেয়াল রাখবো জাস্ট, আমি জিনিসটার সুবিধার্থে এই একইটাকে পড়ি হচ্ছে এইভাবে, একইটাকে পড়ি হচ্ছে মিল। তাহলে এই যে যৌগিকের জ মানে অন্তঃস্থ জ আর মিলের ম, এই দুইটা মিলে আমি হচ্ছে এইভাবে মনে রাখি জ, জতে যৌগিক, মতে মিল। তো ওই মানে ডেফিনেশনের মধ্যে কোনো জায়গাতে মানে একই বা মিল কোনো শব্দ থাকলে ওটা যৌগিক শব্দ দাঁড়ায়। এখন কথা হতে পারে যে ভাইয়া আপনি হচ্ছে যে আহ, এত মানে সংক্ষিপ্ত ভাবে হচ্ছে দাগানোর মানে প্রসেসটা কেন ইয়ে করতেছেন, এটা কেন প্রমোট করতেছেন? প্রমোট করি এই কারণে যে আসলে আহ, মানে 120 মিনিটে 200টা অবজেক্টিভ দাগাতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে পুরো প্রশ্ন পড়ে মানে একেবারে সব প্রোটোকল মেনটেন করে হচ্ছে যদি এমসিকিউ দাগাতে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তো সময় স্বল্পতা পড়ে যায়। তো এই ধরনের ট্রিক্স মানে জেনে রাখাটা দোষের কিছু না। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে যে আর সবচাইতে বেশি যে কনফিউজিং যেটা মানে কনফিউশন যেখানে হচ্ছে তৈরিটা হয় সেটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ তিনটার ডেফিনেশন যখন হচ্ছে এক জায়গায় চলে আসে তখন কনফিউশনটা তৈরি হয়। এই জন্যই আলাদা করার জন্য হচ্ছে এরকম কিওয়ার্ডস আলাদা করে রাখছে। ঠিক আছে? তো এখন এখন আমাদেরকে হচ্ছে সেই চিরাচরিত ভাবে আহ, সেই নিয়ম হচ্ছে যে যৌগিক শব্দের মধ্যে আমরা কিছু সিলেক্টেড যৌগিক শব্দ শিখব, আম, যেগুলো হচ্ছে চাকরির পরীক্ষা বা অ্যাডমিশনে সবচাইতে বেশি আসছে বা যেগুলো পড়লেই মোটামুটি আমাদের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই।
তো এখন আমরা হচ্ছে যে এই যে যৌগিক শব্দগুলো, যে সিলেক্টিভ কিছু যৌগিক শব্দ, এগুলো আমরা এখন একটু পড়া শুরু করি। তবে পড়ার আগে আমি একটু বলে নিই যে এখানে ব্যুৎপত্তিগত অর্থগুলো পড়ার সময় আহ, আমাদেরকে হচ্ছে প্রত্যয়, তারপর হচ্ছে মানে ধাতু, এগুলো হচ্ছে মানে পূর্বে বুঝে আসলে হয়তো এটা আরো ভালোভাবে বোঝা যেত। যাই হোক, আমাদের যৌগিক শব্দ জানার জন্য আপাতত এটা এতটা মানে সঠিক মানে এতটা গভীরভাবে জানার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমরা প্রত্যয় ধাতু ক্লাসে এগুলো একদম হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে দিব, যার কারণে তখন আবার এগুলো একদম মানে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপাতত আমাদের উদাহরণগুলো এবং ওভারঅল একটা ধারণা রাখলেই আমাদের হবে। হ্যাঁ, উদাহরণগুলো আমাদের বেশি মনে রাখতে হবে। তো প্রথমে হচ্ছে হচ্ছে গায়ক। গায়কে হচ্ছে ধাতু হচ্ছে গই প্লাস ন, এটাকে আমরা অপ লিখতে পারি। এটার ব্যবহারিক অর্থ হচ্ছে গান করে যে। তাহলে ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ কি সেম হয়ে গেল। বাবু, বাবুর মতো ভাব, ব্যুৎপত্তিগত অর্থ সেম। দুহিতা মানে কি কন্যা, আর স্নো দিয়ে এখানে পুত্রই বোঝানো হয়েছে। ব্যবহারিক অর্থ সেম। মধুর, মধুর মতো মিষ্টি। মিতালি, দাতা। তারপর হচ্ছে আপনার অন্ডোজ, হ্যাঁ, মানে অন্ড মানে হচ্ছে অন্ডকোষ থেকে বা হচ্ছে ডিম থেকে, মানে ডিম্বজাত বা ডিম্ব থেকে যে প্রাণের উৎপত্তি হয় আর কি। হ্যাঁ, কর্তব্য, ক্রি যোগতব্য। ক্রি মানে ধাতু মানে হচ্ছে করা, তব্য মানে উচিত। হ্যাঁ, তারপর চিকামারা মানে দেয়ালের লিখন। পক্ষী, গমন, পিতৃহীন, গোলাপি, পাগলামি। হ্যাঁ, এই 14টা আশা করে মাথায় রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এখন পূর্বের মতো ওই সেই একই টনিক, যে আসলে এই 14টা তো তখন মনে থাকতে চাবে না পরীক্ষার হলে, যতবারই আমরা পড়তে না চাই না কেন। তো এক একজন এক একটা সিস্টেমে পড়বে। আমি এখানে একটা উপায় দেখিয়ে দিচ্ছি নেমলিক হিসেবে। আশা করি ভালো লাগবে আপনাদের। তাহলে নেমোনিক হিসেবে আমরা এইভাবে মনে রাখতে পারি যে গায়ক যোগী বাবু, যোগী দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে কি যৌগিক শব্দ। তো বাবু দিয়ে মনে রাখবো বাবুয়ানা। তার দৌহিত্র, দৌহিত্র মধু মিতালিকে বড় দাতা হয়ে অন্ডজদের সাহায্য করতে বললেন। এছাড়া পিতৃহীন চাকমা শিশু গোলাপীর পাগলামির কারণে পক্ষীর গমন হওয়ায় তার প্রতিও কর্তব্য পালন করতে বললেন। এতটুকু মনে রাখলেই আশা করি আমরা হচ্ছে সেই 14টা যৌগিক শব্দ আশা করি মনে রাখতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।